আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা পড়েছি পরিচ্ছেদ ১ এবং পরিচ্ছেদ ২। আজকের ক্লাসে আমরা পড়ব পরিচ্ছেদ ৩। পরিচ্ছেদ ৩-এর শিরোনামে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে বাংলা ভাষার রীতি ও বিভাজন। তাহলে আমরা যদি একটু বিশ্লেষণ করি, এই যে শিরোনামটা আছে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ারভাবে মানে এই পাঠে কি আছে সেটা আমরা একটু ধারণা করতে পারবো। বাংলা ভাষা। বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা। আমরা যেই ভাষায় কথা বলছি সেটা হচ্ছে আমাদের ভাষা, এবং আমরা কোন ভাষায় কথা বলি? আমরা বাংলা ভাষায় কথা বলি। তাহলে বাংলা ভাষা তো বুঝতেই পারছো। রীতি। রীতি মানে হচ্ছে ধরন বা স্টাইল, মানে আমরা কোন রীতিতে বা কিভাবে আমরা বাংলা ভাষাকে বলবো, লিখবো এবং পড়বো সেটা হচ্ছে রীতি। এবং বিভাজন মানে ভাগ করা। তাহলে এটার মানে দাঁড়াচ্ছে যে বাংলা ভাষাটাকে আমরা কোন স্টাইলে এটাকে ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা আরও কতভাবে ভাগ করতে পারি। তাহলে এই নিয়ে হচ্ছে এই পুরো পাঠের আলোচনা। প্রথম লাইনটা যদি আমরা একটু লক্ষ্য করি, অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে। অধিকাংশ ভাষায় কয়টি রীতি থাকে? মানে দুইটা ধরন বা পদ্ধতি থাকে। সেই দুইটা ধরন কি কি? এক, কথ্য ভাষারীতি, লেখ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি কোনটা? কথ্য ভাষারীতি হচ্ছে এই যে আমরা স্বাভাবিকভাবে কথা বলছি, আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে আমাদের কথ্য ভাষারীতি। যেমন উদাহরণ যদি দিই যে, এই তুই কোথায় যাচ্ছিস? তুই কি ভাত খেয়েছিস? আজকে যাবি স্কুলে? এটা হচ্ছে আমাদের কথ্য ভাষারীতি, মানে আমরা স্বাভাবিকভাবে যেটা কথা বলি। এবং এই ভাষাগুলোকে যখন আমরা খাতায় লিখি বা হচ্ছে বই পুস্তকে পড়ে থাকি, তখন সেটা হয়ে যায় লেখ্য ভাষারীতি। তাহলে আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার যে অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে, একটা কথ্য ভাষারীতি আর আরেকটা হচ্ছে লেখ্য ভাষারীতি। বাংলা ভাষায় এসব বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে। যেমন কথ্য ভাষারীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। এই যে দেখো, বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে। বাংলা ভাষা এই যে রীতিগুলো, এগুলোর অনেকগুলো ভাগ রয়েছে। যেমন কথ্য ভাষারীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। তাহলে আমরা কি পেলাম? যে এই যে আমাদের কথা বলি, মানে আমরা স্বাভাবিকভাবে যে কথাটা বলি, আমাদের যে মুখের ভাষা, এই যে কথ্য ভাষা, সেটার মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্যরীতি। প্রমিত মানে হচ্ছে বইয়ের ভাষা, মানে আমরা যে চলিত ভাষায় কথা বলি, যেমন আমি বিদ্যালয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের বইয়ের ভাষা। এটাকে বলা হচ্ছে প্রমিত কথ্যরীতি বা মান্য রীতি। ও আঞ্চলিক কথ্যরীতি। আঞ্চলিক মানে হচ্ছে এক এক জায়গা অনুযায়ী যখন কোনো ভাষার পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে আঞ্চলিক কথ্যরীতি। এবং আমরা আরও একটা তথ্য জানি যে আঞ্চলিক যে ভাষাটা এটা উপভাষা নামে পরিচিত। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার। আবার লেখ্য ভাষারীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধুরীতি, কাব্যরীতি। লেখ্য ভাষারীতির মধ্যে কি রয়েছে? প্রমিত রীতি। প্রমিত মানে হচ্ছে চলিত। সাধুরীতি। সাধুরীতিটা হচ্ছে একটু কঠিন, এটা আগে ব্যবহার হতো, এখন তেমন একটা হয় না। সাধুরীতি সাধুরীতি হচ্ছে ধরো আমি বললাম যে আমি বলিতেছি, আমি করিতেছি, আমি খাইতেছি, এই ধরনের যে একটু ধীরগত স্বর যেগুলোতে হয় এগুলো হচ্ছে সাধুরীতি। আর প্রমিত রীতি কোনটা? প্রমিত রীতি হচ্ছে চলিত রীতি। তাহলে এই প্রমিত রীতিটা হচ্ছে আমরা এই যে এখন কথা বলছি, আমরা দেখছি, আমরা শুনছি, এই যে সহজ সহজ মানে যে ভাষাগুলো সবাই বুঝতে পারে, এগুলো হচ্ছে
প্রমিত রীতি মানে চলিত ভাষা। তারপর হচ্ছে কাব্যরীতি। কাব্যরীতি জিনিসটা কি? কাব্যরীতি হচ্ছে কবিতায় যে ভাষাটা কবিতায় ব্যবহার হয় সেটা হচ্ছে কাব্যরীতি। তাহলে লেখ্য ভাষারীতির আমরা কয়টা রূপ পেলাম? 3টা পেলাম। একটা হচ্ছে প্রমিত, সাধু এবং কাব্য। একে তারপরে দেখো লেখ্য ভাষারীতির মধ্যে আমরা 3টা পেলাম, প্রমিত, সাধু, কাব্য। একে 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 এসব রীতি সম্পর্কে আলোচনা করা হলো। তাহলে আমাদের নিচের আলোচনাগুলো এই সম্পর্কে। কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা হচ্ছে আমাদের মুখে বলার যে ভাষাটা। তাহলে কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। আমরা যে মুখে কথা বলছি এটা হচ্ছে ভাষার মূল রূপ। কথ্য ভাষারীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষারীতির রূপ তৈরি হয়। এই যে আমরা মুখে মুখে যেই ভাষাটা চলে এসেছে সেটার উপরে ভিত্তি করে হচ্ছে আমাদের এই যে লেখার যে ভাষাটা সেটা কিন্তু মুখে মুখে প্রচলিত যেই কথাগুলো সেগুলোর ভিত্তিতেই কিন্তু হচ্ছে আমাদের লেখ্য ভাষাটা এসেছে। মানে আমরা যে এটা খাতায় লিখে থাকি সেটা হচ্ছে ওই কথ্য ভাষার মাধ্যমেই এসেছে। তারপরে স্থান ও কাল ভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষারীতির পরিবর্তন। স্থান ও কাল ভেদে, স্থান বা সময় অনুযায়ী ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষারীতির পরিবর্তন। কারণ কালক্রমে কিন্তু ভাষার পরিবর্তন হয়েছে, জায়গা ভেদে ভাষার পরিবর্তন ঘটে থাকে। এটা কি বলা হয়েছে? যে তা মূলত কথ্য ভাষারীতির পরিবর্তন। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয়। আমরা জানি উপভাষা কি? আঞ্চলিক ভাষা। তাহলে কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে কি হচ্ছে? নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম হচ্ছে এবং এটা পরিবর্তন ঘটে স্থান এবং কাল ভেদে, জায়গা অনুযায়ী এবং সময় অনুযায়ী এটা পরিবর্তন হয়। তারপরে আঞ্চলিক কথ্যরীতি। আঞ্চলিক কোনটা? আমরা এক একজন এক এক এলাকায় বসবাস করি এবং আমাদের সেই এলাকা অনুযায়ী কিন্তু আমাদের ভাষাটা পরিবর্তন হয়। এই যে কেউ নোয়াখালীতে বসবাস করে তার কথার টোনের মধ্যে কিন্তু একটা নোয়াখাইল্লা একটা ভাব চলে আসে এবং বরিশাল যারা থাকে তাদের কিন্তু আবার বরিশাইল্লা বলা হয়। তো তাদের কথার মধ্যে আবার ওই ধরনের একটা আঞ্চলিকতা থাকে। যারা চিটাগং থাকে তাদের ভাষার মধ্যে একটা চাটগাঁয়া টোন থাকে। যারা সিলেটি তাদের ভাষার মধ্যে আবার একটা সিলেটের টোন থাকে। তাহলে এই যে জায়গা ভেদে কিন্তু বা অঞ্চল ভেদে এই ভাষার পরিবর্তন হচ্ছে এবং এই আঞ্চলিক যে ভাষাটা সেটাকে বলা হচ্ছে উপভাষা। তারপরে কথ্যরীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। কথ্যরীতির এই যে মুখে বলার যে আঞ্চলিক যেই বিভাগটা মানে ভাগটা সেটা সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়। এই যে আঞ্চলিক যেই ভাগটা সেটা কিভাবে পরিচিতি পায়? সেটা হচ্ছে অঞ্চল মানে সেই অঞ্চলের নামে পরিচিতি পায়। এই যে দেখো আমরা যে উদাহরণটা দিলাম, যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাই নবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা। নোয়াখালীর ভাষা একরকম, চাঁপাই নবাবগঞ্জের ভাষা একরকম, সুন্দরবন অঞ্চলের ভাষা আবার অন্যরকম। তাহলে অঞ্চল ভেদে সেটা পরিবর্তন হচ্ছে। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত করা হয়ে থাকে। সেটা আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছি যে ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত করা হয়। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। তারপরে এই যে দেখো বাঙালি। বাঙালি কাদেরকে বলা হয়? বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চলে যারা বসবাস করে তাদের ভাষাটা হচ্ছে বাঙালি। বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চল। তারপরে পূর্বী কারা? বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা, আসামের বরাক অঞ্চল, তারা হচ্ছে পূর্বী নামে পরিচিত, মানে তাদের যে ভাষাটা সেটা পূর্বী নামে পরিচিত। বরেন্দ্রী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চলে যারা থাকে তাদের যে ভাষাটা সেটা হচ্ছে বরেন্দ্রী। কামরূপী কাদের উপভাষা? বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল, বাংলাদেশের রংপুর অঞ্চল, তাদের যেই ভাষাটা সেটা হচ্ছে কামরূপী উপভাষা নামে পরিচিত। বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল, বাংলাদেশের রংপুর অঞ্চল। তারপরে রাঢ়ী। রাঢ়ী হচ্ছে কি?
পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী। পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম এগুলো হচ্ছে উপভাষার নাম। তাহলে তোমরা এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই অংশটা, আঞ্চলিক যে কথ্যরীতির যে অংশটা এবং কোন অঞ্চলের কোন উপভাষা, সেটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। এখান থেকে তোমাদের এমসিকিউ আসে এবং আসবে। তো তোমরা এই অংশটা খুব ভালো মতো করে পড়বে এবং যখন আমি যে অংশগুলো বলবো যে গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু সেগুলো আন্ডারলাইন করে নিবে নিচে। ওকে, তারপরে হচ্ছে মান্য বা প্রমিত কথ্যরীতি। প্রমিত কথ্যরীতি এটার অপর একটা নাম হচ্ছে, মানে আরেকটা নাম হচ্ছে মান্য কথ্যরীতি। তাহলে মান্য বা প্রমিত কথ্যরীতি হলো শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা। প্রমিত ভাষা হচ্ছে চলিত ভাষা। তাহলে প্রমিত কথ্যরীতি হলো শিক্ষিত এবং নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা। যে ভাষাটা আমরা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে বা ধরো আমরা যখন বক্তৃতা দিই বা সংবাদ উপস্থাপনা, তখন কিন্তু এই ভাষাটা তখন ব্যবহার করা হয়। কারণ কি? কারণ হচ্ছে এই ভাষাটা সবাই বুঝতে পারে, সবার বোধগম্য ভাষা। তারপর বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্য, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারের আলোচনায়, কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। তাহলে এই রীতির প্রয়োগ কোথায় কোথায় দেখা যায়? বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্য, যেখানে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারের আলোচনায় ও কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতি বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি। বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি মানে হচ্ছে এই যে প্রমিত যে কথ্য ভাষাটা, যে চলিত ভাষাটা, যেটা সবাই বুঝে, সেটাই আবার যখন আমরা খাতায় লিখি সেটা হয়ে যাচ্ছে প্রমিত লেখ্যরীতি। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে মান্য বা প্রমিত কথ্যরীতিতে কম বেশি তফাৎ থাকে। প্রমিত কথ্যরীতিতে কোনটার কিসের মাধ্যমে তফাৎ হয়? বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা, সংস্কৃতি ভেদে, সংস্কৃতির ভাগ অনুযায়ী মান্য বা প্রমিত কথ্যরীতির কম বেশি তফাৎ থাকে, একটু একটু তফাৎ হয়ে থাকে। আচ্ছা, এই অংশটা যদি আমরা বুঝে থাকি, তারপর আমাদের জন্য আছে লেখ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতি যেটা আমরা লিখি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। আচ্ছা, এই উপরের অংশটা যদি আমরা বুঝে থাকি, তারপর আমাদের জন্য আছে লেখ্য ভাষা রীতি, মানে আমাদের লেখার যে ভাষাটা, লেখার যে ধরনটা। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এটি রচিত। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এটি রচিত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্যরীতির জন্ম হয়। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে মানে একটা ধারাবাহিক সময়ের মাধ্যমে লেখ্য গদ্যরীতির জন্ম হয়। গদ্য আমরা সবাই পড়ি, তাই না? তাহলে ওই গদ্যরীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় লেখ্য ভাষা রীতি হিসেবে সাধুরীতির প্রভাবশালী হয়ে ওঠে। সাধুরীতি যেটা, সেটা প্রভাবশালী কখন হয়ে ওঠে? 19 শতকের সূচনায়। 19 শতকের সূচনায় লেখ্য ভাষারীতি হিসেবে সাধুরীতি তখন খুব প্রচলিত হয়। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়। 20 শতকের সূচনায় তখন কি হয়? সাধুরীতির পাশাপাশি চলিত রীতিটা জনপ্রিয় হয়। আচ্ছা, তারপর 20 শতকের দ্বিতীয় ভাগেই চলিত রীতি প্রায় সর্বজনীন রীতি হিসেবে স্বীকৃতি পায়।
সর্বজনীন রীতি হিসেবে স্বীকৃতি পায়। 20 শতকের দ্বিতীয় ভাগেই চলিত রীতি প্রায় সর্বজনীন মানে হচ্ছে যেটাকে সবাই গ্রহণ করে নেয় বা সবার কাছে গ্রহণযোগ্য, সেটাই হচ্ছে সর্বজনীন। তাহলে সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রমিত রীতি কোনটা? চলিত রীতি। তাহলে সেটা কি হয় তখন? স্বীকৃতি লাভ করে। বর্তমানে বাংলাভাষীরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলাকেই প্রাধান্য দিয়ে থাকে। এখন আমরা যে কথা বলছি, আমি যে ভাষায় কথা বলছি, তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? তাহলে এই যে আমার এই ভাষাটা, এটা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য। যেই ভাষাটা সবাই বুঝতে পারে সবার জন্য, সেটা হচ্ছে প্রমিত রীতি। তাহলে এই যে রীতিটা, এটা কিন্তু এই যে প্রমিত বাংলাটা, তখন কি এটা কি মানে এটা যখন থেকে এসেছে তখন থেকে এই পর্যন্ত এই ভাষাটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যদি একটু দেখি সাহিত্যিক ভাষারীতি। সাহিত্যিক ভাষার বাক্যরূপ ও অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে আলাদা হয়। সাহিত্যিক ভাষার বাক্যরূপ এবং অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে আলাদা হয়। আমরা যখন সাহিত্য পড়ি, তখন আমরা যে সাধারণ ভাষায় কথা বলি, তখন কি তার সাথে মিল থাকে? না, সেটা একটু ছন্দ মিলিয়ে বা একটু বিশেষ কোনো ভাষা দিয়ে তখন সেটাকে লেখা হয়। তাহলে সাহিত্যিক ভাষা সাধারণ ভাষা থেকে আলাদা হয়। কবিতার ভাষায় এই পার্থক্যের পরিমাণ খুব বেশি, সেটা আমরা সবাই বুঝতে পারি। গদ্য কিন্তু আমরা কম বেশি সবাই বুঝতে পারি, কিন্তু পদ্য যখন আমরা পড়তে যাই তখন আমাদের অনেকেরই অনেক সমস্যা পোহাতে হয়, তাই না? তাহলে কবিতার ভাষায় এই পার্থক্যটা একটু বেশি। বাংলা কাব্যরীতি আবার দুই ভাগে বিভক্ত, পদ্য কাব্যরীতি এবং গদ্য কাব্যরীতি। বাংলার যে কাব্যরীতিটা, সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, পদ্য এবং গদ্য। আমরা তো এটা সবাই জানি। আমরা গদ্য হচ্ছে গল্প আকারে লেখা থাকে এবং পদ্য যেটা লেখা হয় সেটা হচ্ছে ছন্দ আকারে মিলিয়ে মিলিয়ে লেখা হয়। তাহলে বাংলা কাব্যরীতি, কবিতা আর লেখার যেই ধরন, সেটা আবার দুই ভাগে বিভক্ত। কাব্যরীতি সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, পদ্য কাব্যরীতি এবং গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে সাধারণত ছন্দ এবং মিল থাকে, যেটা আমরা বললাম, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। পদ্য কাব্যরীতি হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে পুরনো পদ্ধতি। বাংলা ভাষার সবচেয়ে পুরনো কাব্যরীতি কোনটা? পদ্য কাব্যরীতি। এটা কিন্তু দাগিয়ে নিবে। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। কোন রীতিতে? পদ্য কাব্যরীতিতে। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষার গদ্য কাব্যরীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্যও সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে সবচেয়ে আলাদা হয়ে থাকে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে সবচেয়ে আলাদা হয়ে থাকে। তোমরা যখন গদ্য পড়বে তখন কিছু কিছু গদ্য এমন লেখা হয় যেগুলো আসলে আমরা সাধারণভাবে বুঝতে পারি না, আমাদের একটু আলাদা করে এফোর্ট দেওয়া লাগে সেটা বোঝার জন্য। তাহলে সেই ক্ষেত্রেও কি সেগুলো সাধারণ বাক্যের থেকে একটু আলাদা হয়ে থাকে। তারপর দেখো আছে হচ্ছে সাধুরীতি। সাধুরীতি কোনটা? সাধুরীতি হচ্ছে একটু ডিফিকাল্ট, মানে আমাদের চলিত ভাষা আমরা যত সহজে বুঝতে পারি, সাধু ভাষাটা বোঝার জন্য আমাদের আরেকটু কষ্ট করতে হয়। তো এটা আগে প্রচলন ছিল, তারপরে এসেছে চলিত রীতি। সাধুরীতি দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ, জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য ভাষার সাধুরীতির জন্ম হয়। কিসের জন্য সাধুরীতির জন্ম হয়? দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ এবং জ্ঞান চর্চার প্রয়োজনে। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। সাধুরীতির বিকাশ কখন ঘটে? 19 শতকের শুরুর দিকে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা তোমরা মার্ক করে নেবে। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। প্রায় 1.5 শতাব্দী ধরে এই রীতি বাংলা
লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল প্রায় ১.৫ শতাব্দী ধরে। আমরা জানি ১ শতাব্দী ১০০ বছর। তাহলে প্রায় ১.৫ শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল। বাংলা ভাষায় তখন এটাকে আদর্শ রীতি হিসেবে, মানে তখন এটা লেখ্য ভাষার মধ্যে বহুল পরিমাণে প্রচলিত ছিল, তখন সেটা আদর্শ রীতি হিসেবে চালু ছিল। সাধুরীতির সাধারণ বৈশিষ্ট্য। সাধুরীতির সাধারণ বৈশিষ্ট্য, সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর, যেটা আমরা বললাম। এই যে দেখো, করা, করা হচ্ছে একটা ক্রিয়া, তাহলে এটার যখন আমরা সাধুরূপ করব, সেটা কিন্তু আমাদের একটু, মানে কথাটা তখন আমাদের দীর্ঘ হয়ে যাবে। করা, এটা কিন্তু বেশি সময় লাগে না। কিন্তু যখন আমরা বলি করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া, করিলে, করিবার, এইভাবে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমাদের ক্রিয়ারূপটা দীর্ঘ হয়ে যাচ্ছে। আর যখন আমরা সাধু ভাষায় এগুলো বলছি তখন কিন্তু সেটা হ্রস্ব হচ্ছে, মানে একটু কম হচ্ছে। এজন্য সাধুরীতির ক্রিয়ারূপ দীর্ঘ। এটা সাধুরীতির একটা বৈশিষ্ট্য, সাধুরীতির ক্রিয়ারূপ দীর্ঘ। তারপরে দেখো, সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। তাহারা, উহাদের, যাহা, তাহা, উহা ইত্যাদি। তাহলে সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। সর্বনাম তাহারা, তাহাদের, উহা, যাহা, এগুলা হচ্ছে কি সর্বনাম। তাহলে সর্বনামে কি যুক্ত থাকে? হ যুক্ত থাকে। সাধুরীতিতে তৎসম শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। সাধুরীতিতে তৎসম শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। তৎসম শব্দ কোনটা? তৎসম হচ্ছে সংস্কৃত শব্দ। তাহলে আমরা সাধুরীতির বৈশিষ্ট্যগুলো যদি একটু রিক্যাপ করি, তাহলে সাধুরীতির ক্রিয়ারূপ দীর্ঘ, সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে, সাধুরীতিতে তৎসম শব্দ, সাধিত শব্দের প্রাধান্য বেশি থাকে। এগুলো খুব মনোযোগের সাথে কিন্তু পড়বে। তারপরে দেখো, সাহিত্যে সাধুরীতির উদাহরণ। সাহিত্যে সাধুরীতির উদাহরণ ১৯ শতক। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল, শত বৎসর, কল্লোল শব্দের অর্থ হচ্ছে ঢেউ। তাহলে মহাসমুদ্রের শত বৎসরের যে ঢেউ কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। ঘুমিয়ে পড়া শিশু কীরকম করে থাকে? চুপ করে থাকে, কিন্তু সে যখন সজাগ থাকে সে কিন্তু মোটেও চুপ থাকে না। তাহলে এটা সমুদ্রের শত বছরের ঢেউয়ের সাথে তুলনা করছে। তারপরে বলছে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। মানে লাইব্রেরির বইগুলো কীভাবে থাকে? লাইব্রেরিতে যখন বইগুলো থাকে সেগুলো কিন্তু গোছানো থাকে, তো সেগুলো তো এক জায়গায় ধীরস্থিরভাবে থাকে, সেজন্য সেগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মহা সমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমিয়ে পড়া শিশুটির মতো। তাহলে ঘুমিয়ে পড়া শিশুর সাথে তুলনা করা হচ্ছে। তারপরে এখানে ভাষা চুপ করিয়া আছে, ভাষা এখানে চুপ করে আছে, বইয়ের ভাষাগুলোকে বলছে। প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোকে কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধিয়া পড়িয়াছে। বইয়ের যে লেখাগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হয়ে ওঠে, এগুলো যদি বিদ্রোহী হয়ে ওঠে তাহলে তো এরকম চুপ করে থাকবে না। নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। এক কথায় লাইব্রেরির বইগুলোর সাথে এখানে খুব সুন্দরভাবে বিভিন্ন উপমা তিনি ব্যবহার করেছেন। তাহলে এগুলো কি? সাহিত্যের সাধুরীতির উদাহরণ। এটা কিন্তু সাহিত্যে যে সাধুরীতি সেটার একটা উদাহরণ তোমাদেরকে দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে ১৯ শতকের। এটা কত শতক? ১৯ শতক। আচ্ছা, তারপরে আমরা সাহিত্যের যে সাধুরীতির উদাহরণ সেটা দেখলাম। এখন আমরা দেখব দাপ্তরিক কাজে সাধুরীতির উদাহরণ ২০ শতক।
দাপ্তরিক কাজে সাধুরীতির উদাহরণ 20 শতক। এর আগেরটা আমরা পড়েছি 19 শতক, এটা হচ্ছে 20 শতক এবং এটা দাপ্তরিক কাজে। তাহলে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন এবং নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এটা কোথাকার? বাংলাদেশের সংবিধানের একটা লেখা থেকে এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা দৃঢ়তার সাথে ঘোষণা দিচ্ছি আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারি, আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি মানে হচ্ছে উন্নতি লাভ করতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংহতি রক্ষা করিয়া মানবজাতির প্রগতিশীল মানে হচ্ছে সামনের দিকের যে অগ্রশীল যে অবস্থা, সেটা আশা আকাঙ্ক্ষার সহিত মানে সঙ্গে সংহতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি এবং সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ, অভিব্যক্তি হচ্ছে মনের ভাব আমরা যেভাবে প্রকাশ করি, এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এই যে আমরা এই লেখাটা পড়লাম, এটা কিন্তু একটা সাধুরীতি এবং এটা কোথায় ব্যবহার করা হয়েছে? দাপ্তরিক কাজে। এবং এই লেখাটা হচ্ছে 20 শতকে, লেখাটা নেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান থেকে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে পড়ব প্রমিত রীতি। প্রমিত রীতি কোনটা? প্রমিত রীতি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মান যেটাকে আসলে আমরা সবাই গ্রহণ করি, এটা হচ্ছে প্রমিত রীতি মানে চলিত রীতি যেটা। তাহলে 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্যরীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষা মানে তাদের যে মুখে বলার যে ভাষাটা, সেটাকে হচ্ছে লিখে প্রকাশ করার আদর্শ হিসেবে চালু করার চেষ্টা করা হয়। তখন চলিত রীতি নামে এটি পরিচিতি পায়। তখন এটি কী রীতি হিসেবে পরিচিতি পায়? চলিত রীতি নামে। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে। তৎসম শব্দ কোনগুলো? সংস্কৃত ভাষা কিন্তু এত সহজ না, এটা আমরা সহজে বুঝতে পারি না। হস্ত, এটা কিন্তু একটা সংস্কৃত শব্দ, তার থেকে সহজ কিন্তু হাত। তাহলে আমাদের কাছে কিন্তু তৎসম শব্দটা একটু কঠিন, তাহলে তৎসম শব্দের ব্যবহার তখন কি কমতে থাকে। এই রীতিতে তখন ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ কোনগুলো? একটা শব্দের প্রথমে অন্য একটা শব্দ যোগ করে এটাকে নতুন আর একটা শব্দ তৈরি করা। ধরো জ্ঞান, এটার আগে অনুসর্গ ছোট্ট একটা যদি আমরা ব্যবহার করি অ, তাহলে হচ্ছে কি এটা একটা অ কিন্তু একটা অনুসর্গ হিসেবে বসলো, তাহলে অজ্ঞান। তাহলে এটা হচ্ছে অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয় মানে ছোট হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে। কোন রীতিতে? প্রমিত রীতিতে। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো। প্রথম দিকে চলিত রীতিতে শুধুমাত্র সাহিত্য রচনা করা হতো। দাপ্তরিক কাজ এবং বিদ্যা চর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধুরীতির জায়গা দখল করে। তখন চলিত রীতি কখন সাধুরীতির জায়গা দখল করে? 20 শতকের মাঝামাঝি সময়টায়। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধুরীতিকে সরিয়ে চলিত রীতি মান্য লেখ্যরীতিতে পরিণত হয়। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধুরীতিকে সরিয়ে চলিত রীতি মান্য লেখ্যরীতিতে পরিণত হয়। তখন সাধু ভাষাটা আস্তে আস্তে কি বাদ পড়ে যায় বা এটার চাহিদা তখন কমে যায়। কারণ কি এটা একটু বুঝতে কঠিন, মানুষের বোঝার বাইরে, এটা একটু দুর্বোধ্য টাইপের ছিল। দুর্বোধ্য শব্দের অর্থ হচ্ছে যেটা বুঝতে আমাদের মানে কষ্ট হয়, আমরা সহজে বুঝতে পারি না। তাহলে সেজন্য এটার জায়গায় তখন চলে আসে চলিত ভাষা। এই চলিত রীতি ক্রমে বাংলার প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। প্রমিত রীতি হিসেবে এই চলিত রীতিটাই হচ্ছে প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। প্রমিত রীতি হলো কোনো ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য
নির্ধারিত মান্যরীতি, কোনো ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য, যেটা আমরা বিভিন্ন ধরো যে সংবাদপত্রে, তারপরে হচ্ছে আমরা অনুষ্ঠানের বক্তব্যে, সভা সেমিনারে আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আনুষ্ঠানিক ভাষা। তাহলে প্রমিত রীতি হচ্ছে সেই ভাষার একটা নির্ধারিত মান্যরীতি, এজন্য এটি মানরীতি নামে পরিচিত। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা হচ্ছে প্রমিত রীতি, সেটা আর কোন নামে পরিচিত? মান রীতি নামে পরিচিত। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা, যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য ভাষারীতির প্রধান রীতিতে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কোথায়? পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতে। তাহলে ভারতের যে কলকাতা, সেটাকে আমরা পশ্চিমবঙ্গ হিসেবে জানি। তাহলে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা মানে হচ্ছে আমাদের পড়াশোনার যে কাজটা, সাংবাদিকতা এবং যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। আমরা একটু আগে পড়েছি সাধুরীতির বৈশিষ্ট্য, এখন আমরা দেখব প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য। প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ হ্রস্বতর, আর সাধুরীতিতে সেটা কিন্তু দীর্ঘতর হয়। তাহলে প্রমিত রীতিতে ক্রিয়া, যে কাজটা, সর্বনাম হচ্ছে উহারা, তাহারা, গিয়ারা, এগুলো মানে উহারা, তাহারা, উহা, ওইগুলা হচ্ছে সাধুরীতি। তাহলে ওইটার যে সর্বনাম আমরা যদি চলিত রীতিতে ব্যবহার করি, তাহলে সেটা হবে তারা, ওরা, যে। তো এগুলো কি, এগুলোর স্বরটা একটু ছোট হচ্ছে সাধুরীতির তুলনায়, সেজন্য বলা হচ্ছে প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ হ্রস্বতর। ক্রিয়ার ক্ষেত্রে যেমন করা ক্রিয়ার রূপ করছে, করেছে, করলো, করলে, করলাম, করতো, করছিল, করেছিল, করব, করবে, করতে, করে, করলে, করার, এগুলো হচ্ছে ক্রিয়ার ক্ষেত্রে স্বরটা কিন্তু হ্রস্ব হচ্ছে। কারণ আমরা যখন প্রমিত রীতিতে বলছি, মানে চলিত রীতিতে, তখন আমরা বলছি করলো। তখন আমরা যদি এটা সাধুরীতিতে বলি, তাহলে করিলে বা হচ্ছে করিতেছিল, যাইয়া ছিল, এগুলো একটু কঠিন এবং স্বরটা দীর্ঘ। তো এটা গেল ক্রিয়ার ক্ষেত্রে। এখন আমরা দেখব সর্বনামের ক্ষেত্রে। সর্বনামের ক্ষেত্রে হচ্ছে দেখো, তারা, এদের, যা, তা ও কেউ ইত্যাদি সর্বনামের ক্ষেত্রে। একটু আগে বললাম, যদি আমরা এটা সাধুরীতিতে বলতাম, তাহলে তারাটা কি হতো? তাহারা। তাহলে এটা কি হতো? ওটা একটু দীর্ঘতর হতো। এবং এটা যখন আমরা বলছি তারা, এটা হচ্ছে হ্রস্বতরে, আর একটু ছোট হচ্ছে। এই গেল। তারপর হচ্ছে অনুসর্গের ক্ষেত্রে থেকে, হতে, সঙ্গে ইত্যাদি। ঠিক আছে? তাহলে প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ হ্রস্বতর হয় সর্বনামের ক্ষেত্রে, তারপর হচ্ছে অনুসর্গের ক্ষেত্রে। এটা একটা বৈশিষ্ট্য গেল। তারপর হচ্ছে প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়। যেমন তৎসম বৎসরে লেখা যায়, আবার তদ্ভব বছরে লেখা যায়। একইভাবে চন্দ্র লেখা যায়, চাঁদও লেখা যায়। তাহলে তৎসম হচ্ছে সংস্কৃত শব্দ, তো সংস্কৃত শব্দ এটাকে বৎসর বলা হচ্ছে, আর এটাকে তদ্ভব ভাষায় যদি বলি, তাহলে সেটা বলা হচ্ছে বছর। তারপরে আবার যদি তৎসম ভাষায় চন্দ্র বলি, আবার সেটাকে আমরা তদ্ভব ভাষায় বলতে পারি চাঁদ। তাহলে এই যে তৎসম শব্দটা, এটা কিন্তু সংস্কৃত শব্দ বোঝাটা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়, আর তদ্ভব শব্দটা আমরা সাধারণভাবে বা স্বাভাবিকভাবে বুঝতে পারি। তাহলে এই সম্পর্কে আমরা হচ্ছে পরবর্তীতে আরও বিস্তারিতভাবে, পরবর্তী যে পরিচ্ছেদগুলো আছে সেখানে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবো। তাহলে আমরা এখন 2টা বৈশিষ্ট্য বললাম, এখন আমরা 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা বলবো। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, মানে আমরা কথ্য ভাষায় কিন্তু আমরা যখন মুখে কথা বলি, আমরা অনেক কিছু বলে ফেলি, তখন সেগুলো যখন আমরা প্রমিত রীতিতে যে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, সেগুলোকে কিন্তু আমাদের বাদ দিতে হয়, সব আমরা কিন্তু লিখতে পারি না। ধুলু, তুলু, মুলু, পুজু, সবচেয়ে ইত্যাদি না লিখে আমরা কি লিখি তখন? ধুলা, তুলা, মুলা, পূজা, সবচেয়ে ইত্যাদি। তাহলে আমরা কি পেলাম? প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য। প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ হ্রস্বতর হয়
তারপরে হচ্ছে প্রমিত রীতিতে শব্দ ব্যবহারে আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। তারপরে হচ্ছে প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়। এখন আমরা দেখব পূর্বে উল্লেখিত সাধুরীতির সাহিত্যের উদাহরণ প্রমিত রীতিতে নিম্নরূপ হবে। একটু আগে যে আমরা পড়েছিলাম সাধুরীতির একটা উদাহরণ, ওই যে মহাসমুদ্রের শতবৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, তাহলে ওইটা যদি আমরা প্রমিত রীতিতে বলি তাহলে সেটাকে আমরা কিভাবে বলতে পারি? মহাসমুদ্রের শতবৎসরের কল্লোল কেউ যদি এমন করে বেঁধে রাখতে পারত যে সে ঘুমিয়ে পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সঙ্গে লাইব্রেরি তুলনা হতো। এখানে ভাষা চুপ করে আছে, প্রবাহ স্থির হয়ে আছে, মানবতার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়ে আছে। এরা সহসা যদি বিদ্রোহী হয়ে ওঠে, নিস্তব্ধতা ভেঙে ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করে একেবারে বের হয়ে আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রেখেছে। তাহলে তোমরা খুব সাধারণভাবেই বুঝতে পারছো, ওই প্রথমে আমরা যে সাধুরীতিটা মানে পড়েছিলাম ওইটা থেকে তুলনামূলকভাবে কিন্তু এটা সহজ, এবং তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এখানে কি বলা হচ্ছে। আবার পূর্বে উল্লেখিত সাধুরীতির দাপ্তরিক উদাহরণ আমরা দেখলাম, সাহিত্যিক যে উদাহরণটা সেটা। এখন হচ্ছে দাপ্তরিক প্রমিত রীতির যেই উদাহরণটা ছিল সাধু ভাষায়, এটা হচ্ছে প্রমিত ভাষায়। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রক্ষা করে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। তাহলে এই বিষয়গুলো কিন্তু যখন আমরা সাধু ভাষায় বলছি তখন আমাদের জন্য অনেক বেশি দুর্বোধ্য লাগছে, কিন্তু যখন আমরা এটাকে প্রমিত ভাষায় বলছি, মানে সাধু ভাষায় বলছি, তখন কিন্তু এটা আমাদের কাছে আর এত বেশি কঠিন লাগছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে সাধুরীতি অনেকটাই কঠিন এবং প্রমিত রীতি বা চলিত রীতি অনেক সহজ। প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। আমরা প্রত্যেকে যে যে জায়গার মানুষ, তোমরা এখানে বিভিন্ন জায়গার থেকে তোমরা ক্লাস করছো, বা এক একজন এক এক এলাকার, তো তোমরা সবাই কিন্তু এক জায়গার না। আমাদের অঞ্চল ভেদে আমাদের ভাষা পরিবর্তন হচ্ছে, এবং আমরা যেই অঞ্চলে ছোট থেকে বেড়ে উঠেছি আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু নিজস্ব আঞ্চলিক ভাষাটা রয়েছে। তাহলে প্রতিটি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা কি? প্রথম ভাষা হচ্ছে তার আঞ্চলিক ভাষা। প্রমিত কথ্য বা লেখ্য প্রমিত তার কাছে দ্বিতীয় ভাষা। দ্বিতীয় ভাষা কোনটা? প্রমিত কথ্য বা লেখ্য প্রমিত, যেটা আমরা হচ্ছে চলিত ভাষা হিসেবে বলি, মানে শুদ্ধ করে যখন আমরা কথা বলি, যেটা আমরা বই পুস্তকে লিখি, পড়ে থাকি এবং খাতায় লিখি, সেগুলো হচ্ছে প্রমিত কথ্য বা লেখ্য। তাহলে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা। আমাদের প্রথম ভাষা আঞ্চলিক ভাষা, দ্বিতীয় ভাষা হচ্ছে প্রমিত কথ্য বা লেখ্য। শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তক হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। এই যে আমরা বইয়ে এত সুন্দরভাবে পড়ছি এই লেখাগুলো, এগুলো কোন রীতি অনুসরণ করে লেখা হয়েছে? প্রমিত রীতি। এজন্য বলা হচ্ছে যে শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তক হলো, মানে এই বই পুস্তক হলো আমাদের জন্য মানে শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। আশা করছি যে আজকের যে এত এত কঠিন কঠিন কিছু বিষয় রয়েছে সেগুলো তোমাদের কাছে অনেকটাই সহজভাবে আমি বলতে পেরেছি। তারপরে তোমাদের সমস্যা থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আচ্ছা, এই অংশে আমরা পরিচ্ছেদটা শেষ করলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পরিচ্ছেদের শেষে আমাদের জন্য 5টি অনুশীলনীমূলক প্রশ্ন দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। আমি বিশ্বাস রাখি তোমরা যারা পুরো পরিচ্ছেদটা মনোযোগ সহকারে শুনেছ, তোমাদের জন্য এই 5টা প্রশ্ন সবাই পারার কথা। তোমাদের জন্য এটা অনেক বেশি সহজ হওয়ার কথা। তারপরেও আমরা দেখি আমরা কে কতটা পারি। দেখো, প্রথম প্রশ্ন, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে। বর্তমানে লেখ্য মানে লিখার যে ভাষাটা, সেটার যে আদর্শ রীতি, সেটাকে কি বলে?
বলো তো? সাধুরীতি, লেখ্যরীতি, আঞ্চলিক রীতি নাকি প্রমিত রীতি? আমরা সবাই জানি বর্তমানে যেই আমাদের লেখার যেই ভাষাটা, যেটাকে আদর্শ ভাষা হিসেবে ধরে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রমিত রীতি। কারণ প্রমিত রীতি আমরা সবাই সহজে বুঝতে পারি। তারপর দেখো প্রশ্ন নাম্বার 2। বাংলা ভাষায় সাধু গদ্যরীতির সূচনা হয়। সাধু গদ্যরীতির সূচনা কখন হয় বলো তো? 20 শতকের শুরুতে, 19 শতকের শুরুতে, মধ্যযুগে নাকি প্রাচীন যুগে? প্রাচীন যুগ, মধ্যযুগ, দুইটা অপশন প্রথমেই বাদ। এখন আমরা ভাববো 20 শতকের শুরুতে নাকি 19 শতকের শুরুতে। আমরা পড়েছি সাধুরীতির সূচনা প্রথমে হয় এবং এটা হয় 19 শতকে, এবং 20 শতকের শুরুতে হয় প্রমিত রীতি। তাহলে উত্তর হবে গ, 19 শতকের শুরুতে। তারপরে 3 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? করিল, করেছে, করত, করলাম। তাহলে এখানে সবচেয়ে কোনটা দীর্ঘতর মনে হচ্ছে? করিল। কারণ করলো যদি আমরা বলতাম তাহলে আমরা ইজিলি বলতে পারতাম। করেছে, করত, করলাম, এগুলো হচ্ছে চলিত রীতি। তাহলে সাধুরীতির ক্রিয়াপদ কোনটা? করিল। তারপরে প্রশ্ন নাম্বার 4, সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সাধুরীতির কিন্তু আমরা 3টা বৈশিষ্ট্য পড়েছি, তার মধ্যে কোনটা এখানে আছে দেখো? ক্রিয়ারূপ দীর্ঘ, বিশেষ্যের আধিক্য, অনুসর্গ হ্রস্বতর, সর্বনাম হ্রস্বতর। আমরা কিন্তু জানি গ এবং ঘ নাম্বারটা হচ্ছে প্রমিত রীতি বা চলিত রীতির বৈশিষ্ট্য, আর বিশেষ্যের আধিক্য এটা তো হবেই না। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক, ক্রিয়ারূপ দীর্ঘ। তারপরে প্রশ্ন নাম্বার 5, বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষা পাওয়া যায়? আমরা যদি একটু পেছনের দিকে যাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষা পাওয়া যায়। এই যে দেখো, এই যে অংশটা কামরূপী, এখানে বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল, বাংলাদেশের রংপুর অঞ্চল। তাহলে উত্তর আমাদের কি হবে? আমাদের উত্তর হবে কামরূপী। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? কামরূপী। তাহলে আমাদের উত্তর গ। তাহলে এই যে দেখো, আমরা যারা এই পুরো পরিচ্ছেদটা মনোযোগ সহকারে শুনলাম, ধৈর্য সহকারে বসে বসে এতক্ষণ দেখলাম এবং শুনলাম, বুঝার চেষ্টা করলাম, আমাদের জন্য কিন্তু এই 5টা প্রশ্ন কোনো ব্যাপার ছিল না। তো আমি তোমাদের সবাইকে বলবো এই পরিচ্ছেদটা খুব মনোযোগ সহকারে লাইন বাই লাইন পড়বে, অনুশীলনীগুলো পড়বে, এবং তোমরা যেই বই ফলো করো না কেন, গাইড যেটা ফলো করো, সেখানে কিন্তু তোমরা দেখবে এই পরিচ্ছেদ অনুযায়ী আরও বিশদ আকারে অনেক এমসিকিউ দেওয়া আছে। তোমরা সেগুলোও দেখবে যে তোমরা কতটা পারছো এবং তোমরা এই বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। তাহলে তোমাদের এই পরিচ্ছেদ সংক্রান্ত আর কোনো সমস্যা থাকার কোনো কথা না। তোমরা পুরো পরিচ্ছেদ সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং যেখান থেকেই এই পরিচ্ছেদ থেকে যেখান থেকে এমসিকিউ দিক না কেন, তোমরা সবাই পারবে। তাহলে ঠিক আছে, আমরা অনুশীলনীও শেষ করলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল পরিচ্ছেদ 3, বাংলা ভাষার রীতি এবং বিভাজন। আমি আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপরেও তোমাদের সমস্যা থাকলে তোমরা আমাকে অবশ্যই জানাবে। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।